আসসালামু আলাইকুম। আজকে আমরা একদম শর্টকাটে কার্বোহাইড্রেট ডাইজেশন, অ্যাবজর্পশন এবং মেটাবলিজমের কিছু অংশ পড়ব। তো কার্বোহাইড্রেট ডাইজেশনের শুরুতে প্রথমে আমাদের কিছু সোর্স লাগবে, মানে কার্বোহাইড্রেটটা যেটা ডাইজেস্ট হবে সেটা আসতেছে কোথা থেকে। মেইনলি আমাদের ইম্পর্টেন্ট ডায়েটারি কার্বোহাইড্রেটস হচ্ছে চারটা: স্টার্চ, ল্যাকটোজ, সুক্রোজ অ্যান্ড সেলুলোজ। সো ডাইজেশনের শুরুতে আমাদের কম্পার্টমেন্টটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের প্রথম কম্পার্টমেন্ট হবে মাউথ। আমাদের মাউথে প্রথম ডাইজেশনটা শুরু হয়, দেন স্টোমাক, তারপর প্যানক্রিয়াস, সেখান থেকে আসবে প্যানক্রিয়াটিক এনজাইমস, অ্যান্ড তারপরে আমাদের ইন্টেস্টাইনের স্মল আর লার্জ ইন্টেস্টাইনের সাক্কাস এন্টারিকাস থেকে কিছু এনজাইমস আসবে। আর আরেকটা সোর্স আছে, সেটা হচ্ছে আমাদের বাইল। তো প্রথমেই আসি স্টার্চের ব্যাপারে। আমাদের মাউথে অনলি বয়েলড স্টার্চটা ডাইজেস্ট হবে, পার্শিয়ালি ডাইজেস্ট হবে, অ্যাবাউট 20%, অ্যান্ড আদার ল্যাকটোজ, সুক্রোজ অ্যান্ড সেলুলোজ এগুলোর আমাদের মাউথে কোনো ডাইজেশন হয় না। কেন হয় না? কারণ আমাদের স্টার্চে যে এনজাইমটা থাকে স্যালাইভারি অ্যামাইলেজ, ওটা শুধুমাত্র বয়েলড স্টার্চকে ডাইজেশন করতে পারে, আনবয়েলড স্টার্চকে কিন্তু পারে না। এজন্য কিন্তু আমরা চাল খাইলে সেটা ডাইজেস্ট হবে না, কিন্তু যদি আমরা ভাত খাই তাহলে সেটা ডাইজেস্ট হবে। তার মানে আমাদের বয়েলড স্টার্চটা মুখে 20% ডাইজেস্ট হবে ইন দ্য প্রেজেন্স অফ স্যালাইভারি অ্যামাইলেজ। আর মুখে তাহলে ল্যাকটোজ, সুক্রোজ এবং সেলুলোজ এগুলো অপরিবর্তিত থাকবে। ল্যাকটোজ বলতে মেনলি দুগ্ধজাত পদার্থ, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস থেকে যে কার্বোহাইড্রেট পার্টটা আসে সেটা, আর সুক্রোজ তো চিনিকে বোঝায় মেনলি। এরপর এই 20% ডাইজেস্টেড স্টার্চটা আমাদের চলে আসবে স্টোমাকে। স্টোমাকে এর সাথে ল্যাকটোজ, সুক্রোজ এবং সেলুলোজও আসবে, কিন্তু স্টোমাকে কোনো ধরনের কোনো কার্বোহাইড্রেট ডাইজেশন হয় না, কারণ এখানে ডাইজেশনটা কিছু পরিমাণ হল্ট করে বা থেমে যায়। কারণ স্টোমাকের পিএইচ আমরা জানি 1.5 to 2। এই পিএইচে স্যালাইভারি অ্যামাইলেজ কাজ করতে পারে না। স্যালাইভারি অ্যামাইলেজের কাজ করার জন্য স্লাইটলি অ্যালকালাইন নেচার দরকার, হাইলি অ্যাসিডিক নেচারে এটা কাজ করতে পারে না। এবার আসি আমরা, এবার আমাদের ফুডগুলো স্টোমাক থেকে চলে আসবে আমাদের স্টোমাকের পরে আমাদের স্মল ইন্টেস্টাইন, সেখানে আসবে। স্মল ইন্টেস্টাইনে সেখানে কিছু প্যানক্রিয়াটিক এনজাইম সিক্রেশন হবে, এবং সেই প্যানক্রিয়াটিক এনজাইম সিক্রেশনে থাকবে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ থাকবে। এই প্যানক্রিয়াটিক অ্যামাইলেজটা আমাদের এই 20% ডাইজেস্টেড স্টার্চ এটাকে ভেঙে ম্যালটোজ, ম্যালট্রেয়স, অলিগোস্যাকারাইড এবং আলফা লিমিট ডেক্সট্রিনে পরিণত করবে। ল্যাকটোজ, সুক্রোজ, সেলুলোজ কিন্তু এ পর্যায়ে অপরিবর্তিত থাকছে। এখানে একটা কথা হচ্ছে, আমাদের যে স্যালাইভারি অ্যামাইলেজ এবং প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ এগুলো শুধুমাত্র আমাদের স্টার্চের আলফা 1,4 বন্ডটাকে ভাঙতে পারে। আরেকটা বন্ড থাকে আলফা 1,6, এগুলোকে কিন্তু স্যালাইভারি অ্যামাইলেজ এবং প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ ভাঙতে পারে না। দেন আমাদের ফুডটা প্যানক্রিয়াটিক এনজাইমটা ডাইজেস্ট হয়ে গেল, এবং এবার আমাদের সাক্কাস এন্টেরিকাস বা স্মল ইন্টেস্টাইনের যে আন্তরিক গ্রন্থি বলে, সেখান থেকে কিছু এনজাইম সিক্রেট হবে, সেগুলো দ্বারা পুরোপুরি ডাইজেস্টেড হয়ে যাবে। সো সেখানে থাকবে আইসোমেলটেজ। এই আইসোমেলটেজটা আমাদের যে আলফা 1,6 লিঙ্কেজ ছিল সেটাকে ভেঙে ফেলবে। এবং এছাড়াও আমাদের থাকতেছে হচ্ছে আলফা লিমিট ডেক্সট্রিনেস এবং ম্যালটেজ। আলফা লিমিট ডেক্সট্রিনেস কী করবে? এই
3 এবং 4 মানে অলিগোস্যাকারাইড এবং আলফা লিপিড ডেক্সট্রিনটাকে গ্লুকোজে পরিণত করবে। আর আর আমাদের যে ম্যালটেসটা সেটা ম্যালটোজ এবং ম্যালটোট্রায়োজকে ভেঙে গ্লুকোজে পরিণত করবে। এখানে আমরা একটু খেয়াল করি, আমাদের সাবস্টেন্সগুলোর নাম কিন্তু OSG লাস্টে, কিন্তু এনজাইমগুলো লাস্টে কিন্তু এজ। ম্যালটোজকে ভাঙছে ম্যালটেজ, ম্যালটোট্রায়োজকে ভাঙছে ম্যালটেজ। আর এদিকে আমাদের সাকাসেন্টেরিকাস থেকে আসবে ল্যাকটেজ এবং সুক্রেজ। ল্যাকটেজটা ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করবে, আর সুক্রেজকে ভেঙে সেটা ফ্রুক্টোজ এবং গ্লুকোজে পরিণত করবে। আর আমাদের যে সেলুলোজটা ছিল সেটা কিন্তু কোনো রকম ডাইজেশন হবে না, কারণ মানবদেহে সেলুলোজ ডাইজেশনের মতন সেলুলোজের বিটা বন্ড ভাঙার মতো কোনো এনজাইম নেই, সেলুলোজ এনজাইমটা নেই। সো সেলুলোজটা আনডাইজেস্ট অবস্থায় স্টুল দিয়ে বের হয়ে যাবে। তাহলে আমরা কার্বোহাইড্রেট ডাইজেশনের মেইনলি আমাদের ইম্পর্টেন্ট ডায়েটারি কার্বোহাইড্রেটস যদি আমাদের সোর্স হয়, তাহলে আমরা কার্বোহাইড্রেট ডাইজেশনের ইন প্রোডাক্ট হিসেবে পাবো গ্লুকোজ, গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজ। সো ইন দ্য বিগিনিং অফ অ্যাবজর্পশন আমাদের ইন প্রোডাক্ট অফ ডাইজেশন থাকলো গ্লুকোজ, ফ্রুক্টোজ অ্যান্ড গ্যালাক্টোজ। এবার যদি আমরা অ্যাবজর্পশন কীভাবে হয় সেটা দেখি। অ্যাবজর্পশনের জন্য আমরা 3টা কম্পার্টমেন্ট চিন্তা করব, লুমেন, এন্টারোসাইট এবং ব্লাড। অ্যাবজর্পশন মানে কি? মানে হচ্ছে আমাদের ইন্টেস্টাইনাল লুমেন থেকে এন্টারোসাইট হয়ে আমাদের ব্লাডে খাদ্যের সারাংশটা মানে শক্তিটা চলে যাওয়া আর কি। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, শক্তি গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজের ভিতরে সঞ্চিত অবস্থায় থাকবে, সেই গ্লুকোজ, গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজটা আমাদের ব্লাডে চলে যাওয়া। গ্লুকোজ আর গ্যালাক্টোজ যাবে SGLT1 পাথওয়ে দিয়ে এন্টারোসাইটে এন্টার করবে এবং এরা GLUT2 দিয়ে বের হয়ে যাবে ব্লাডে। SGLT1 জিনিসটা হচ্ছে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 1 আর GLUT2টা হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার 2। তো এই সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 1 বলতে মেইনলি বোঝায় যে এটা একটা সোডিয়াম ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টার। এই ট্রান্সপোর্টারটাতে গ্লুকোজ এবং গ্যালাক্টোজের সাথে সাথে সোডিয়ামটাও ট্রান্সপোর্ট হচ্ছে, যে এন্টারোসাইটে এন্টার করবে গ্লুকোজ, সোডিয়াম, এবং সোডিয়াম তার সাথে গ্লুকোজকে নিয়ে যাবে। এটা এক ধরনের সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম। আর GLUT2 যেটা মানে গ্লুকোজ ট্রান্সপোর্টার, এটা এক ধরনের ফ্যাসিলিটেড ডিফিউশন সিস্টেম। এটা সোডিয়াম ডিপেন্ডেন্ট না, এটা সোডিয়াম ইন্ডিপেন্ডেন্ট। আর ফ্রুক্টোজটা যাবে আমাদের GLUT5 দিয়ে বা গ্লুকোজ ট্রান্সপোর্টার 5 দিয়ে, এবং এন্টারোসাইট থেকে এটা বের হয়ে যাবে GLUT2 দিয়ে। তার মানে সামারি করলে দেখা যাচ্ছে যে গ্লুকোজ, গ্যালাক্টোজ ঢুকছে SGLT1 দিয়ে, যেখানে ফ্রুক্টোজ ঢুকছে GLUT5 দিয়ে, এবং তারা সবাই বের হয়ে যাচ্ছে এন্টারোসাইট থেকে ব্লাডে GLUT2 এর মাধ্যমে। আর এখানে একটা এক্সট্রা জিনিস আছে যে আমাদের পেন্টোজ, যেটা আমরা যদি কোনো পেন্টোজ সুগার যদি আমাদের বডিতে অ্যাবজর্পশন হয়, তাহলে সেটা সিম্পল ডিফিউশনের মাধ্যমে অ্যাবজর্বড হয়ে যায়। এটার জন্য কোনো রকম ফ্যাসিলিটেড ডিফিউশন বা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা প্যাসিভ ট্রান্সপোর্ট প্রসেসের প্রয়োজন হয় না। তাহলে এটা জাস্ট আমাদের সাম টোটাল অফ অ্যাবজর্পশন অ্যান্ড ডাইজেশন অফ কার্বোহাইড্রেট। আমরা গ্লুকোজ মেটাবলিজমটা পড়ব, মেইনলি কার্বোহাইড্রেট মেটাবলিজম আর কি, বা গ্লুকোজ মেটাবলিজমও বলে এটাকে, কারণ যেহেতু মেইন ইন প্রোডাক্টটা কার্বোহাইড্রেট ডাইজেশন অ্যাবজর্পশনে পড়ে গ্লুকোজটাই। সো এটার কিছু অ্যানাবলিক প্যাথওয়ে আছে এবং কিছু ক্যাটাবলিক প্যাথওয়ে আছে। যে কিছু অ্যানাবলিক মানে গঠনমূলক, যেটাতে নতুন সাবস্টেন্স তৈরি হচ্ছে। ক্যাটাবলিক মানে হচ্ছে ভাঙনমূলক, মানে যেটাতে গ্লুকোজটা ভেঙে যাচ্ছে। সোজা কথায় যে প্রক্রিয়ায় গ্লুকোজের জন্য অ্যানাবলিক হবে সেটা যেটাতে গ্লুকোজ তৈরি হবে, এবং গ্লুকোজের জন্য ক্যাটাবলিক হবে সেগুলো যেটাতে গ্লুকোজটা ভেঙে যাবে। সো কার্বোহাইড্রেট মেটাবলিজমে অ্যানাবলিক প্যাথওয়েগুলো হলো গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস অ্যান্ড লিপোজেনেসিস।
বা লাইপোজেনেসিস। আর ক্যাটাবলিক পাথওয়েগুলো হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, এইচএমপি শান্ট বা হেক্সোস মনোফসফেট শান্ট, অক্সিডেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে অ্যান্ড টিসিএ সাইকেল বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। অ্যানাবলিক কেন বলছি, কারণ গ্লাইকোজেনেসিস, আমরা জানি জেনেসিস মানে কোনো নতুন কিছু তৈরি হওয়া, সো গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন সিনথেসিস হওয়া। গ্লুকোনিওজেনেসিস মানে হচ্ছে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ সিনথেসিস হওয়া। নিও মানে না, আর জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়া। সো গ্লুকোনিওজেনেসিস মানে হচ্ছে এমন কোনো সোর্স থেকে গ্লুকোজ তৈরি হওয়া যেটা নন কার্বোহাইড্রেট, সেটা হতে পারে অ্যামাইনো প্রোটিন, সেটা হতে পারে ফ্যাট বা লিপিড। আর লিপোজেনেসিস মানে হচ্ছে লিপিড সিনথেসিস হওয়া। আর ক্যাটাবলিক কিছু কিছু পাথওয়েস আছে, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস মানে যেটাতে গ্লুকোজটা ভেঙে যাবে, গ্লাইকোজেনোলাইসিস এটাতে গ্লাইকোজেনটা ভাঙবে, এইচএমপি শান্ট হেক্সোস মনোফসফেট শান্ট, আর ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল এটাতে আমাদের শক্তি তৈরি হবে বা এটিপি তৈরি হবে। সো প্রথমেই আমরা আজকে মেইনলি গ্লাইকোলাইসিস নিয়ে পড়বো। প্রথমে গ্লাইকোলাইসিসের জন্য এটার প্রক্রিয়াটা একটু দীর্ঘ, কিন্তু আমরা যদি একটু বুঝে পড়ি তাহলে এটা অনেক সহজ হয়ে যাবে। গ্লাইকোলাইসিস পড়ার জন্য যে কোনো এই ধরনের প্রক্রিয়া, গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস পড়ার জন্য আমরা প্রথমে কয়টা বিষয় খেয়াল রাখব। প্রথমে আমাদের চিন্তা করতে হবে প্রক্রিয়াটা সাবস্ট্রেট কি অ্যান্ড প্রোডাক্ট কি। তো গ্লাইকোলাইসিসের জন্য আমাদের সাবস্ট্রেট হচ্ছে গ্লুকোজ এবং প্রোডাক্ট হচ্ছে পাইরুভেট অর ল্যাকটেট। সো পাইরুভেট হবে যখন অ্যারোবিক কন্ডিশন, এই জন্য সাইডে এবি লেখা, এবং ল্যাকটেট হবে যখন অ্যানারোবিক কন্ডিশন। অ্যারোবিক বলতে যখন সেলে অক্সিজেন প্রেজেন্ট থাকবে এবং সেটা ইউটিলাইজ হবে, আর ল্যাকটেট হবে তখনই যখন অক্সিজেন ইউটিলাইজেশন হবে না। এখানে সাইট কোনটা, অল সেলস মানে সব ধরনের সেলে গ্লাইকোলাইসিস হয়। আর কম্পার্টমেন্ট হচ্ছে সাইটোপ্লাজম। এটার নেচার হচ্ছে ক্যাটাবলিকের নেচার, আমরা আগেই পড়েছি। এটাতে এটিপি কতটুকু জেনারেট হয় বা নিডেড কতটুকু এটিপি জেনারেট হয় বা প্রডিউসড এবং কতটুকু এটিপি খরচ হয় বা নিডেড, সেটা লেখা হয়েছে যে এখানে একটা গ্লাইকোলাইসিসে বা একটা সাইকেলে 2টা এটিপি খরচ হবে, আর 10টা এটিপি তৈরি হবে অ্যারোবিক কন্ডিশনে, আর 4টা এটিপি তৈরি হবে অ্যানারোবিক কন্ডিশনে। তাহলে আমাদের নেট এটিপি থাকছে 8টা অ্যারোবিক কন্ডিশনে এবং 2টা অ্যানারোবিক কন্ডিশনে। আর এটার রেট লিমিটিং এনজাইমের নাম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। আর রেট লিমিটিং রিয়াকশানটা হচ্ছে ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। এখানে একটা এটিপি থেকে একটা এডিপি তৈরি হয়। তাহলে যে কোনো প্রক্রিয়া পড়ার আগে এই বেসিকটুকু আগে আমাদের জেনে নিতে হবে। এবার আমরা আসি মূল প্রক্রিয়া। গ্লাইকোলাইসিসের শুরুতে গ্লুকোকাইনেজ বা হেক্সোকাইনেজের উপস্থিতিতে গ্লুকোজটা গ্লুকোজ 6-ফসফেটে পরিণত হবে। আমরা একটু খেয়াল করি যে এনজাইমটার নাম যাতে আমাদের মনে থাকে সেই সুবিধার্থে, হেক্সোকাইনেজ হবে যে কোনো ধরনের হেক্সোস জাতীয় পদার্থের লাইসিসের জন্য, যেখানে আবার এডিপির ব্যাপার স্যাপার আছে সেখানে। আর গ্লুকোকাইনেজ হবে যদি এখানে গ্লুকোজ থাকে তাহলে। তার মানে গ্লুকোজ গ্যালাক্টোজ দুইটাই তো হেক্সোস বলা যায়। তো এখানে যদি গ্যালাক্টোজ হতো তাহলে এনজাইমটা হতো হেক্সোকাইনেজ, আর যেহেতু গ্লুকোজ তাই গ্লুকোকাইনেজ এনজাইম হবে। সো হয় গ্লুকোকাইনেজ বা হেক্সোকাইনেজ, দুটোতেই এখানে কাজ হবে। কাইনেজ নামটা কেন হলো, আমরা যেখানে দেখব যে এটিপি এবং এডিপির বিক্রিয়া হয়, বা এটিপি থেকে এডিপি বা এডিপি থেকে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর অ্যাডিনোসিন ডাইফসফেটের ব্যাপার স্যাপার আছে সেখানেই দেখব এনজাইমের নামগুলো হবে কাইনেজ। তো এখানে আমরা খেয়াল করে দেখি যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট হচ্ছে, মানে গ্লুকোজের 6 নম্বর পজিশনে একটা ফসফেট যুক্ত হচ্ছে। তাহলে এখানে তো একটা ফসফেট লাগতেছে। এখন এটিপি থেকে যদি এডিপি তৈরি হয় তখনই কিন্তু একটা ফসফেট তৈরি হবে, তাহলে ওই ফসফেটটা ওখানে ইউটিলাইজ হতে পারবে। কিন্তু এখানে যদি এডিপি থেকে এটিপি তৈরি হতো তাহলে কিন্তু ফসফেট ইউটিলাইজেশন হতো না, ফসফেট আরও দরকার হতো, নিড হতো। তো এখানে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট, এবং নেক্সট স্টেপে আমরা দেখব গ্লুকোজ 6-ফসফেটটা হয়ে যাচ্ছে ফ্রুক্টোজ 6-ফসফেট। তো এখানে এনজাইমের নামে আমরা বলতে পারবো যে ফসফোগ্লুকো আইসোমারেজ। এটা যেহেতু একটা আইসোমার রিয়েকশন, গ্লুকোজ 6-ফসফেট এবং ফ্রুক্টোজ 6-ফসফেট একে অপরের আইসোমার, এই জন্য এখানে এনজাইমের নাম ফসফোগ্লুকো আইসোমারেজ। নেক্সট স্টেপ, এটাই আমাদের সেই রেট লিমিটিং স্টেপ। এখানে এনজাইমের নাম ফসফোফ্রুক্টোকাইনেজ। তো ফসফোফ্রুক্টোকাইনেজ কারণ কী হলো, কেন এই নামটা হলো?
কাইনেস, তাহলে নাম শুনে বোঝা যাচ্ছে এখানে এটিপি এডিপির কিছু একটা ব্যাপার হবে। আবার 6-ফসফেট থেকে 1,6-বিসফসফেট মানে নতুন একটা ফসফেট যুক্ত হচ্ছে, তাহলে অবশ্যই এটিপি থেকে এডিপি তৈরি হবে। আর যেহেতু ফসফেট যুক্ত হচ্ছে এই জন্য নামে মিলিয়ে ফসফোফ্রুক্টোকাইনেস। এরপর আমাদের এই ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে অ্যালডোলিস এনজাইমের মাধ্যমে ভেঙে দুইটা জিনিস তৈরি হবে। একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট এবং আরেকটা হচ্ছে গ্লিসারলডিহাইড 3-ফসফেট। তো এখানে অ্যালডোলিস এনজাইম নাম হওয়ার কারণ এখানে এই গ্লিসারলডিহাইড 3-ফসফেট এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট দুইটাই 3 কার্বন বিশিষ্ট এবং একটা হচ্ছে একটাতে অ্যালডিহাইড গ্রুপ বেশি মানে বেশি সক্রিয় এবং আরেকটাতে হচ্ছে কিটোন গ্রুপ, এই জন্য অ্যালডোলিস এনজাইমের নাম। এখানে আরেকটা জিনিস খেয়াল করি আমরা, গ্লুকোজের ছিল 6 কার্বন, এইগুলোরও সব 6 কার্বন, এখানে এসে দুইটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাহলে একটা কার্বন কয়টা করে হবে? 3টা করে, মানে 6 কার্বন বিশিষ্ট একটা প্রোডাক্ট ভেঙে দুইটা প্রোডাক্ট তৈরি করছে, তাহলে একটা কার্বন হবে 3 কার্বন। আর এখানে এই গ্লুকোজ 3-ফসফেট এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট পরস্পর রূপান্তরযোগ্য, মানে একটা থেকে আরেকটা তৈরি হতে পারে, সেখানে এনজাইমটার নাম হচ্ছে ট্রাইফসফেট আইসোমারেজ। এরা যেহেতু একেবারে আইসোমার, কারণ এদের সবই এক, শুধুমাত্র এদের কার্যকরী মূলক যেটা ফাংশনাল গ্রুপ, একটা অ্যালডিহাইড একটা কিটোন, এই জন্য এটার এনজাইম নাম ট্রাইফসফেট আইসোমারেজ। তারপরে আমরা দেখব গ্লুকোজ 3-ফসফেট গ্লিসারলডিহাইড 3-ফসফেট থেকে তৈরি হবে 1,3-বিসফসফোগ্লিসারেট। সো এখানে একটা এনএডি থেকে NAD2H তৈরি হচ্ছে, বা নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইহাইড্রোক্সি থেকে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইহাইড্রোক্সি তৈরি হচ্ছে। এখানে এনজাইমের নাম তাহলে কী হবে? আবার আমরা দেখব যে এখানে কিন্তু নিকোটিনামাইড অ্যাডিনিন থেকে NAD2H তৈরি হয়েছে, তাহলে এখানে ডিহাইড্রোজিনেজ মানে হাইড্রোজেনের ব্যাপার, এই জন্য এনজাইমের নাম ডিহাইড্রোজিনেজ। সো এনজাইমের নাম তাহলে হবে গ্লিসারলডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজিনেজ। এবার 1,3-বিসফসফোগ্লিসারেট থেকে আবার হচ্ছে আমাদের 3-ফসফোগ্লিসারেট। তো এখানে দেখো যে একটা ফসফেট কিন্তু কমে গেল, যে এখানে 1 এবং 3 নাম্বার পজিশনে ফসফেট ছিল, এখানে শুধু 3 নাম্বার পজিশনে ফসফেটটা আছে, তাহলে এখানে এবার কি তৈরি হবে? তাহলে এখানে ফসফেটটা দরকার হচ্ছে, তাহলে এখানে অবশ্যই এটিপি তৈরি হবে, এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে। আর এখানকার এনজাইমের নাম ফসফোগ্লিসারোকাইনেস। তারপর 3-ফসফোগ্লিসারেট থেকে ফসফোইনল পাইরুভেট তৈরি হচ্ছে। সো ফসফোইনল পাইরুভেটের এখানে এনজাইমের নাম ইনোলেজ বা মিউটেজ, এবং এখানে এখনও পানি বের হয়ে যাচ্ছে। এবার সর্বশেষ স্টেপ এই বিক্রিয়ার ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভেট তৈরি হওয়া। এখানেও দেখো ফসফোইনল পাইরুভেট, সেখান থেকে পাইরুভেটটা তৈরি হলো, এবং এখানেও একটা এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে, এই জন্য এনজাইমের নাম পাইরুভেট কাইনেজ। আর যখন আমাদের অ্যানারোবিক কন্ডিশন হবে তখন এই যে এই স্টেপে এই NAD থেকে NAD2H তৈরি হবে না, তখন এই পাইরুভেট থেকে ল্যাকটেট তৈরি হবে যখন আমাদের অ্যানারোবিক কন্ডিশন। কারণ এইখানে এই যে বিক্রিয়াটা হয়েছে এটা হওয়ার জন্য অবভিয়াসলি অক্সিজেনের দরকার, যেহেতু অক্সিজেন থাকবে না অ্যানারোবিক কন্ডিশনে, তাই এটা হবে না। তখন উল্টো NAD2H থেকে NAD তৈরি হবে এবং পাইরুভেট থেকে আলটিমেটলি ল্যাকটেট তৈরি হবে, এবং এইখানে এনজাইমের নাম ল্যাকটেট ডিহাইড্রোজিনেস, এই যে LDH। এখানে আরেকটা ব্যাপার লক্ষণীয় যে এখানে তাহলে এটিপি থেকে এডিপি তৈরি হচ্ছে কয় জায়গায়? আমরা দেখলাম যে এইখানে একবার এডিপি তৈরি হলো, এখানে একবার এডিপি তৈরি হলো, তাহলে দুইটা মোট এটিপি খরচ হয়ে গেল, এবং এখানে এক জায়গায় এটিপি তৈরি হচ্ছে এবং এখানে এক জায়গায় এটিপি তৈরি হচ্ছে, তার মানে এখানে দুইটা এটিপি তৈরি হলো। আবার সেম এই ডাইহাইড্রোজ অ্যাসিটোন ফসফেটও সেম রিঅ্যাকশন দেবে, তাহলে এখান থেকে আর দুইটা এটিপি তৈরি হবে, তাহলে আমাদের মোট এটিপি এখানে এইটুকুর মধ্যে তৈরি হলো 4টা, এবং এখানে 2টা খরচ হয়ে যাচ্ছে। আর আমরা জানি এক অণু NAD2H থেকে আসে 3টা এটিপি, তাহলে এই পাশেও যদি সেম রিঅ্যাকশন হয় তাহলে এখানে আসবে আরও 3টা, মানে মোট 6টা এটিপি, তাহলে 6 এবং 4 এই মিলে 10টা এটিপি তৈরি হলো, এবং এইখানে 2টা এটিপি খরচ হয়ে গেল, তাহলে আলটিমেটলি নিট এটিপি থাকছে আমাদের 8টা অ্যারোবিক কন্ডিশনে। আর অ্যানারোবিক কন্ডিশনের জন্য তো এই স্টেপটা থাকছে না, তাহলে এখানে জাস্ট 2টা এটিপি, তাহলে 2 আর ওই পাশে 2 2 2 4টা এটিপি এবং 2টা এটিপি খরচ হয়ে যাবে। সো আলটিমেটলি নেট এটিপি হবে আমাদের 2টা। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করার, যে এখানে 1, 3 এবং 9 নম্বর রিঅ্যাকশনটা একমুখী, এই যে 1 নম্বর রিঅ্যাকশন, এই যে 3 নম্বর রিঅ্যাকশনটা, এবং আমাদের সবার লাস্টে 9 নম্বর রিঅ্যাকশনটা হচ্ছে একমুখী, বাকি সব রিঅ্যাকশন কিন্তু উভমুখী।
তো এরপর আমরা তাহলে গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট হিসেবে পেলাম পাইরুভেট অর ল্যাকটেট। তো এরপরের স্টেপ হচ্ছে অক্সিডেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোএ। তো এখানে তাহলে আগের মতন আমরা সাধারণ কী কী বৈশিষ্ট্য পড়ে নেই আগে। আমরা এখানে দেখতে পাবো যে সাবস্ট্রেট হিসেবে থাকছে আমাদের পাইরুভেট এবং প্রোডাক্ট হিসেবে অ্যাসিটাইল কোএ এবং এক্সট্রা প্রোডাক্ট হিসেবে 1 মলিকিউল অফ কার্বন ডাইঅক্সাইড। এটার সাইট মানে কোন কোন জায়গায় হবে, অল সেল, সব ধরনের সেলে এটা হয়। এবং এখানে কম্পার্টমেন্টটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কম্পার্টমেন্ট কিন্তু অন্য কিছু নয়, অন্য কোনো অর্গানিজম না, শুধু মাইটোকন্ড্রিয়া। এটা এক ধরনের ক্যাটাবলিজম, একটা ভাঙন প্রক্রিয়া। এবং এখানে কোনো ধরনের এটিপি দরকার হয় না, 0 এটিপি ইজ নিডেড। কিন্তু এটিপি প্রডিউস হয়, কটা? 3টা। এটার রিয়াকশনটা আমরা দেখি। রেট লিমিটিং রিয়াকশনটা হচ্ছে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোএ, যেখানে কোএ থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এবং এনএডি থেকে NAD2H তৈরি হচ্ছে। আর এখানে রেট লিমিটিং এনজাইমের নাম পাইরুভেট ডিহাইড্রোজিনেজ। যেহেতু এখানে সাবস্ট্রেট পাইরুভেট তাই নামটা ওরকম, আর যেহেতু এখানে হাইড্রোজেনের ব্যাপার আছে এজন্য ডিহাইড্রোজিনেজ। আর এই রিয়াকশনটাতে আরেকটা কোএনজাইম লাগে, সেটার নাম হচ্ছে থায়ামিন পাইরোফসফেট, বা যেটাকে আমরা ভিটামিন B1 বলে জানি, সেটা এখানে কোএনজাইম হিসেবে তৈরি হবে। তাহলে পাইরুভেট টু অ্যাসিটাইল কোএ এভাবে প্রডিউস হলো। এরপরে আমাদের নেক্সট রিয়াকশন TCA সাইকেল বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। তো এইটাকে কেন ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড বলে? কারণ এখানে যে মেইন প্রোডাক্ট যেটা, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, বা মেইন প্রোডাক্ট বলতে প্রথম স্থায়ী পদার্থ বলা যায়, বা এক ধরনের একটা উৎপাদ, ইন্টারমিডিয়ারি একটা উৎপাদ, সেটার নাম হচ্ছে সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিড। এটাতে যেহেতু 3টা কার্বক্সিল গ্রুপ থাকে, এজন্য এটার নাম ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। তো এই বিক্রিয়ারও কিছু সাধারণ বৈশিষ্ট্য আমরা আগে জেনে আসি। সো ইন কেস অফ TCA সাইকেল, সাবস্ট্রেট ইজ অ্যাসিটাইল কোএ, আর প্রোডাক্ট হবে আমাদের রিডিউসড কোএনজাইম। রিডিউসড কোএনজাইমের ভিতরে NAD2H, FAD2H, ATP অথবা GTP আর 4 মলিকিউল অফ কার্বন ডাইঅক্সাইড। একটা TCA সাইকেল থেকে এইগুলো হবে আমাদের প্রোডাক্ট। এটার সাইড অল সেল, সব ধরনের সেলের TCA সাইকেল হয় সাধারণত। আর কম্পার্টমেন্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটা একটা অ্যামফিবলিক পাথওয়ে, বা এটাকে বলা হয় উভমুখী পাথওয়ে। আমরা আগে পড়েছি অ্যানাবলিক এবং ক্যাটাবলিক, কিন্তু এই TCA সাইকেলটা এমন একটা প্রক্রিয়া যেখানে 2 ধরনের প্রক্রিয়াই হয়, অ্যানাবলিকও হয়, ক্যাটাবলিকও হয়, যে কিছু পদার্থ তৈরি হয় এবং কিছু পদার্থ ভেঙে যায়। এই জন্য এটাকে বলা হয় অ্যামফিবলিক। এটাতে কোনো ধরনের এটিপি লাগে না, কিন্তু এটিপি প্রডিউস হয়। এটিপি প্রডিউস হয় কীভাবে? এখানে যেহেতু 3টে NAD2H তৈরি হয়, এই জন্য 3 3 9টা এটিপি, একটা FAD2H তো তৈরি হয়, এই জন্য 2টা এটিপি, আর একটা এটিপি থেকে একটা এটিপি বা GTP থেকে একটা এটিপি হতে পারে। সো ওভারঅল 12 এটিপি। আর এটার রেট লিমিটিং এনজাইম 3টা, সাইট্রেট সিনথেজ, আইসোসাইটেট ডিহাইড্রোজিনেজ এবং আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ। তো রিয়াকশনগুলো কী দেখি। প্রথম রিয়াকশনটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটাইল কোএ মিলে যেটাতে সাইট্রেট তৈরি হয়, সেটা হচ্ছে প্রথম রিয়াকশন। সেকেন্ড রিয়াকশনটা হচ্ছে আইসোসাইট্রেট থেকে আলফা কিটোগ্লুটারেট তৈরি হয়, যেখানে একটা NAD থেকে একটা NAD2H এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটা। এবং তৃতীয় রিয়াকশনটা হচ্ছে আলফা কিটোগ্লুটারেট থেকে সাকসিনাইল কোএ তৈরি হওয়া। এখানে একটা জিনিস বলে রাখি, সাইট্রেট আর সাইট্রিক অ্যাসিড কিন্তু একই জিনিস, মানে নামটা এরকমই, যে সাইট্রিক অ্যাসিডের আরেক নাম সাইট্রেট। সো সেই হিসেবে আইসোসাইট্রিক অ্যাসিডটাই আইসোসাইট্রেট, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডটাই আলফা কিটোগ্লুটারেট। তো এবার TCA সাইকেলের শুরুতে আমরা দেখি কি হলো। এই যে আমাদের আগের রিয়াকশনটাই, যে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোএ তৈরি হলো। তো আমরা কি জেনেছি, পাইরুভেটটা ছিল আমাদের 3 কার্বন, আমরা পড়েছি গ্লাইকোলাইসিসে। এখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, অ্যাসিটাইল বের হয়ে গিয়ে অ্যাসিটাইল কোএ তৈরি করে। তাহলে একটা কার্বন তো বের হয়ে গেল, তাহলে অ্যাসিটাইল কোএর কার্বন কয়টা হবে? 2টা। সো অ্যাসিটাইল কোএর কার্বন হচ্ছে 2টা। এবার পাইরুভেট তোমরা জানি 3 কার্বন, তার সাথে একটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলো, হয়ে তৈরি করলো অক্সালো অ্যাসিটেট। এখন পাইরুভেটের কার্বন ছিল 3টা, এখানে আরেকটা নতুন কার্বন যুক্ত হলো, তাহলে অক্সালো অ্যাসিটেট হবে 4 কার্বন বিশিষ্ট। আর অ্যাসিটাইল কোএ তো ছিলই আমাদের 2 কার্বন বিশিষ্ট। তাহলে এই 4 কার্বন এবং 2 কার্বন বিশিষ্ট 2টা যৌগ মিলে সাইট্রেট সিনথেসের উপস্থিতিতে তৈরি করলো আমাদের সাইট্রেট। তাহলে সাইট্রেট কয় কার্বন হবে? 4 আর 2 6 কার্বন। তো এনজাইমটার নাম আমরা দেখি সাইট্রেট সিনথেস, একদম সোজা, যেহেতু সাইট্রেট এখানে সিনথেসাইজ হচ্ছে, এই জন্য এনজাইমের নামটা ওরকমই, সাইট্রেট সিনথেস।
এরপরে আমরা দেখি অ্যাকোনিটেজ এনজাইমের সহায়তায় এটা আইসোসাইটেটে পরিণত হলো। এরপর আইসোসাইটেট থেকে আলফা ক্লিটোগ্লুটারেট তৈরি করলো। হ্যাঁ, এখানে দেখতেছি যে আমরা এনএডি থেকে NAD2H2 তৈরি হয় এবং একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। এই জন্য এখানে এনজাইমের নাম আইসোসাইটেট ডিহাইড্রোজিনেস, যেহেতু এই যে ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া আছে, এই জন্য এটার নাম আইসোসাইটেট ডিহাইড্রোজিনেস। এরপর আলফা ক্লিটোগ্লুটারেট থেকে হবে আমাদের সাকসিনাইল কোএ। তো এখানেও আবার NAD2 থেকে NAD2H তৈরি হচ্ছে। তো এই এনজাইমের নাম আমরা চিন্তা করেই বলতে পারি যে যেহেতু এখানে ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া, তো তাহলে হবে আলফা ক্লিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেস এনজাইমের নাম। আবার সাকসিনাইল কোএ থেকে সাকসিনেট তৈরি হচ্ছে, তো কোএ থেকে সাকসিনেট তৈরি হচ্ছে। এখানে একটা এটিপি থেকে এডিপি তৈরি হয়, এখানে একটা এডিপি থেকে এটিপি তৈরি হয়। এটা যেহেতু উভমুখী বিক্রিয়া, তাই যখন সাকসিনেট থেকে আবার সাকসিনাইল কোএ তৈরি হবে তখন আবার এডিপি তৈরি হবে, আর যখন সাকসিনাইল কোএ থেকে সাকসিনেট তৈরি হচ্ছে তখন এটিপি তৈরি হবে। তো এখানে যে ওই যে আবার সেই আগের কথা কাইনেজ হবে, যেহেতু এটিপি রিয়াকশন আছে এখানে, তো এনজাইমটা না হবে সাকসিনেট থায়োকাইনেজ। এরপর এই সাকসিনেটটা আমাদের ফিউমারেটে পরিণত হবে। এখন পর্যন্ত আমাদের দেখো খেয়াল করে যে সাইটেট থেকে যখন আইসোসাইটেট হচ্ছে তখন কিন্তু কার্বন 6টাই থাকবে। এরপরে যেহেতু একটা কার্বন বের হয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে, তাহলে আলফা ক্লিটোগ্লুটারের কার্বন হবে কত? 5 কার্বন। আবার আলফা ক্লিটোগ্লুটারেট থেকে সাকসিনাইল কোয়ের সময় আরেকটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, তাহলে এখানে কার্বন হয়ে যাবে কত? 4 কার্বন। তার মানে আলটিমেটলি সাকসিনেট হচ্ছে 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ। এবার সাকসিনেট থেকে হচ্ছে আমাদের ফিউমারেট। তো এখানে আবার এই যে ডিহাইড্রোজিনেশন রিয়াকশন, এই জন্য এনজাইমের নাম সাকসিনেট ডিহাইড্রোজিনেস। এখানে এফএডি থেকে FAD2H তৈরি হবে। ফিউমারেজের মাধ্যমে ভেঙে ম্যালেটে পরিণত হবে। তো ফিউমারেটে কিন্তু তাহলে 4 কার্বনই ছিল, কারণ এখান থেকে কোনো কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে না। আবার ম্যালেট থেকে হবে অক্সালোঅ্যাসিটেট, রিপ্রোডিউস হতে পারে। তো তাহলে এখানে আবার একটা NAD থেকে NAD2H তৈরি হচ্ছে, এই জন্য এখানে এনজাইমের নাম ম্যালেট ডিহাইড্রোজিনেস। সো আমরা যদি ওভারঅল TCA সাইকেল খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা, দুইটা এবং এখানে একটা 3টে NAD2H তৈরি হচ্ছে। তার মানে মোট 9টা ATP, 3 3 9টা, এবং একটা ATP বা GTP তৈরি হচ্ছে, এর জন্য একটা ATP 10টা, এবং একটা FAD2H2 তৈরি হচ্ছে। তার মানে একটা FAD2H সমান যেহেতু 2টা ATP, তাহলে মোট 12টা ATP। এবং এখানে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে একটা, এই একটা, দুইটা। তাহলে একটা TCA সাইকেলে 2টা কার্বন ডাইঅক্সাইড বের হবে। তাহলে একটা পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার সময় তার মানে এখানে একটা কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। তার মানে এখান থেকে মোট 1 2 3টা কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। এবং আমরা খেয়াল করি যেহেতু পাইরুভেটটা দুইভাবে তৈরি হয়, গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকেও তৈরি হতে পারে, ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট থেকেও তৈরি হতে পারে। তাহলে পুরো এখনও গ্লুকোজ থেকে এরকম 2টা সাইকেল হবে। তাহলে মোট 3 3 6টা কার্বন ডাইঅক্সাইড। এখানে মোট 3টা কার্বন ডাইঅক্সাইড এবং ওইখানে আরও 3টা। তো এই মোট 6টা কার্বন ডাইঅক্সাইড আমাদের তৈরি হয় এক অণু গ্লুকোজের গ্লাইকোলাইসিসে। তাহলে এটা ছিল ওভারঅল TCA সাইকেল। এরপর আমাদের খুব দুটো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন বোথ ফর রিটেন অ্যান্ড ভাইবা, সেটা আমরা পড়ব। জাস্ট আমরা শর্টকাট পড়ছি, জাস্ট যে পাইরুভেটের সোর্স অ্যান্ড ফেট, মানে পাইরুভেট কী কী থেকে তৈরি হয় এবং তৈরি হওয়ার পর পাইরুভেট থেকে কী কী তৈরি হয়। তাহলে একটা জিনিস, পাইরুভেটকে কে তৈরি করে এবং পাইরুভেট কাকে তৈরি করে। তো পাইরুভেটের সোর্স হচ্ছে গ্লুকোজ, ল্যাকটিক অ্যাসিড, অ্যালানিন এবং GA মানে হচ্ছে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, মানে যেসব অ্যামাইনো অ্যাসিড থেকে গ্লুকোজ তৈরি হতে পারে। তো গ্লুকোজের অক্সিডেশন হবে গ্লাইকোলাইসিসে। আমরা আগেই দেখেছি যে গ্লাইকোলাইসিসের মাধ্যমে গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হয়। ল্যাকটিক অ্যাসিডেরও অক্সিডেশন হয়ে, ল্যাকটিক অ্যাসিড মানে তো ল্যাকটেট, তো ল্যাকটেট থেকে পাইরুভেট তৈরি হয়, আমরা রিয়াকশন দেখেছি। আর অ্যালানিন এর ডিঅ্যামিনেশনের মাধ্যমে, মানে অ্যালানিন থেকে যদি অ্যামিনো গ্রুপটা বের হয়ে যায় তাহলে পাইরুভেট তৈরি হতে পারে। আর গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড তোদের নামের মধ্যেই আছে যে এরা গ্লুকোজ তৈরি করতে পারে, তো গ্লুকোজ থেকে ওইভাবে পাইরুভেট তৈরি করবে এরা। তো এদের ক্যাটাবলিজমের মাধ্যমে পাইরুভেট তৈরি হবে এবং পাইরুভেট থেকে আবার পুনরায় ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে, আমরা রিয়াকশন দেখেছি আগে। অ্যালানিন তৈরি হতে পারে, অক্সিডেশন হয়ে অ্যাসিটাইল কোয়ে তৈরি করতে পারে, আবার গ্লুকোজ তৈরি করতে পারে পাইরুভেট। আবার পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটেট বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডও তৈরি হতে পারে পাইরুভেটের কার্বক্সিলেশনের মাধ্যমে, আমরা দেখেছি TCA সাইকেলের রিয়াকশনে। এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমাদের সোর্স অ্যান্ড ফেট অফ অ্যাসিটাইল কোয়ে, মানে অ্যাসিটাইল কোয়ে কী কী থেকে আসতেছে এবং অ্যাসিটাইল কোয়ে থেকে কী কী তৈরি হচ্ছে। তো
তো প্রথমে আমরা দেখি গ্লুকোজের অক্সিডেশন হলে গ্লাইকোলাইসিসে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, আলটিমেটলি পাইরুভেট থেকে তো তৈরি হয়, তাই না, অ্যাসিটাইল কোয়ে। এরপর অ্যামাইনো অ্যাসিডের অক্সিডেশন হয়ে অ্যাসিটাইল কোয়ে তৈরি হতে পারে। ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশনের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। বিটা অক্সিডেশন সম্পর্কে ইনশাআল্লাহ আমরা ডিটেলস পরে পড়ব। এবং কিটোন বডির ডিগ্রেডেশন বা ভাঙনের মাধ্যমেও অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। আর ইথানলের অক্সিডেশনের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। আমরা জানি যে অ্যালকোহলের অক্সিডেশন করলে কিটোন বা অ্যালডিহাইড তৈরি হয়। তো ইথানল যেহেতু একটা অ্যালকোহল, এটার অক্সিডেশনের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে, মানে এটা একটা কিটোন, এটা তৈরি হয়। আর এটার ফেট হচ্ছে, অ্যাসিটাইল কোয়ের ফেট হচ্ছে টিসিএ সাইকেলে অক্সিডেশন হওয়া, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করা ইন ওয়েলফেড স্টেট। ওয়েলফেড স্টেট বলতে আমাদের যখন ভরা পেট থাকবে বা আমাদের যখন ক্ষুধা লাগবে না, এমন একটা কন্ডিশন বোঝায়, তখন ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। কিন্তু আমাদের যখন স্টারভেশন থাকবে বা আমাদের যখন আমরা রোজা রাখবো বা ক্ষুধার্ত অবস্থায় থাকবো অনেক বেশি, তখন কিন্তু অ্যাসিটাইল কোয়ে থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি হবে না, তখন তৈরি হবে কিটোন বডি। এছাড়া কোলেস্ট্রল সিনথেসিস হতে পারে অ্যাসিটাইল কোয়ে থেকে। আর অ্যাসিটাইল কোয়ে অ্যাসিটাইল কোলিন, যেটা কিনা একটা নিউরো ট্রান্সমিটার, এটা সিনথেসিসেও হেল্প করে। তাহলে এগুলো ছিল মেইন সোর্স অ্যান্ড ফেট অফ অ্যাসিটাইল কোয়ে। এছাড়াও আরও কিছু এক্সট্রা সোর্স অ্যান্ড ফেট আছে, থাকতে পারে।